আজকের এই গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা যা আধুনিক ভূ-রাজনীতির ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় ভূমিকম্পগুলোর একটি। তারিখটা মনে রাখতে হবে ২৮ ফেব্রুয়ারি ২০২৬। একটি সত্যি অভাবনীয় একটা বৈশ্বিক ঘটনা। একদম। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটা যৌথ সামরিক অভিযান, যার ফলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। হ্যাঁ, আর আমরা আজ ঠিক এই বিষয়টারই একদম গভীরে যাব। ঠিক। যারা এই গভীর বিশ্লেষণটি শুনছেন তাদের জানিয়ে রাখি যে আজকের আলোচনার ভিত্তি হিসেবে আমরা ব্যবহার করছি বিবিসি, ফক্স নিউজ এবং ইরান ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সরাসরি প্রতিবেদন। আর এর সাথে সাইবার জগতের দিকটা বোঝার জন্য ক্লাউডফ্লেয়ারের একটা খুব অদ্ভুত এরার পেজ বা ত্রুটির বার্তাও আমাদের সোর্স হিসেবে থাকছে। হ্যাঁ, ক্লাউডফ্লেয়ারের ওই বিষয়টা আসলেই দারুণ। তো আমাদের আজকের মিশনটা একদম পরিষ্কার, কোনো পক্ষ না নিয়ে অত্যন্ত নিরপেক্ষভাবে এই ঐতিহাসিক ঘটনার সামরিক, রাজনৈতিক এবং বৈশ্বিক প্রভাবগুলো বিশ্লেষণ করা। তা তো বটেই। তথ্যে নেই বিশাল পাহাড় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো ছেঁকে বের করে আনাটাই আমাদের কাজ। রাইট। তবে সামরিক আক্রমণ বা মিসাইল হামলার খবরের বাইরেও এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে ভাবতে হবে তা হল কিভাবে একটা দেশের পুরো নেতৃত্বের কাঠামো মাত্র কয়েক ঘন্টার মধ্যে তাসের ঘরের মতো ধসে পড়তে পারে। বিষয়টা সত্যি অকল্পনীয়। একদম। এই শূন্যতা শুধু ওই নির্দিষ্ট ভৌগোলিক সীমানার জন্যই নয়, বরং সারা বিশ্বের জন্য কি বার্তা দিচ্ছে সেটাই এই মুহূর্তের সবচেয়ে বড় ভাবনার বিষয়। একটি দেশের শীর্ষ নেতৃত্ব যখন হঠাৎ করে অস্তিত্বহীন হয়ে যায় তখন সব হিসাব নতুন করে মেলাতে হয়। ঠিক বলেছেন। তো ঠিক আছে, চলুন বিষয়টি খুলে বিশ্লেষণ করা যাক। ঠিক কিভাবে এই বিশাল অভিযানটি ঘটল? সোর্সগুলো ঘাঁটলে দেখা যায় যে হ্যাঁ, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের এই আক্রমণের সময়সূচি কিছুটা এগিয়ে এনেছিল। ফক্স নিউজের তথ্য মতে তারা রাতের আঁধারের বদলে দিনের আলোতেই এই আক্রমণটি চালায়, যেটাকে সামরিক পরিভাষায় বলা হচ্ছে টার্গেট অফ অপরচুনিটি বা সুযোগের সদ্ব্যবহার। পেন্টাগন এই অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি, আর ইসরায়েলের নাম দিয়েছে অপারেশন রোরিং লায়ন। নামগুলো বেশ ভারী। তা তো বটেই। সোর্স থেকে জানা যাচ্ছে এই আক্রমণে টমাহক ক্রুজ মিসাইল, হাইমার্স সিস্টেম এবং প্রথমবারের মতো কম খরচের ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন ব্যবহার করা হয়েছে। হাই এন্ড এবং লো এন্ড প্রযুক্তির এই সংমিশ্রণ কিন্তু সামরিক কৌশলের ক্ষেত্রে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ, সস্তা ড্রোন আর দামি মিসাইলের কম্বিনেশন। এখানে যে বিষয়টি সবচেয়ে চমকপ্রদ তা হল এই নির্দিষ্ট অস্ত্রগুলোর ব্যবহার প্রমাণ করে যে আক্রমণটি ছিল অত্যন্ত পরিকল্পিত এবং বহুমুখী। একদিকে টমাহক এবং হাইমার্স দিয়ে ভারী সুরক্ষা বলয় ভাঙা হয়েছে, আর অন্যদিকে সস্তা ড্রোনের ঝাঁক বা সোয়ার্ম ব্যবহার করে র্যাডার সিস্টেমকে ব্যস্ত রাখা হয়েছে। এর ফলে নিখুঁত এবং আকস্মিক হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা অভাবনীয়। বিবিসি এবং ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী খামেনি সহ প্রায় ৪০ জন উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা এই হামলায় নিহত হয়েছেন। ৪০ জন। এর মধ্যে রয়েছেন আইআরজিসির কমান্ডার মোহাম্মদ পাকপুর, যার কথা ইসরায়েল বিশেষভাবে উল্লেখ করেছে। হ্যাঁ, ইসরায়েল তো তাকে তাদের ধ্বংসের পরিকল্পনার অন্যতম স্থপতি বলে মনে করে। ঠিক। এছাড়া রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে, যিনি দূরপাল্লার মিসাইল উৎপাদনের দায়িত্বে ছিলেন, এবং খামেনির শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি। আধুনিক যুদ্ধক্ষেত্রে শীর্ষ নেতৃত্বকে একেবারে নির্মূল করে দেওয়ার, যাকে ডিক্যাপিটেশন অপারেশন বলা হয়, এটা তার একটা বিরাট উদাহরণ। তবে এই ডিক্যাপিটেশন অপারেশনের প্রভাব কিন্তু শুধু সামরিক বলয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। না, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে সোর্সগুলো জানাচ্ছে খামেনির পরিবারের কয়েকজন সদস্যও এই হামলায় প্রাণ হারিয়েছেন। আর এই শীর্ষ হতাহতের পরিসংখ্যানের পাশাপাশি বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতির বিষয়টিও সোর্সগুলোতে বারবার উঠে এসেছে, যা পরিস্থিতিকে আরও অনেক জটিল করে তুলেছে। এই বেসামরিক ক্ষয়ক্ষতির বিষয়টি অত্যন্ত নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। একদম। ইসরায়েলের দাবি অনুযায়ী তাদের এই আক্রমণ ছিল পিনপয়েন্ট বা অত্যন্ত নিখুঁত, যার লক্ষ্য ছিল কেবল সামরিক ও নেতৃত্বের স্থাপনাগুলো। কিন্তু অন্যদিকে ইরানের রেড ক্রিসেন্ট এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে
পুরো ইরান জুড়ে 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এবং এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক খবরটি হল দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলার ঘটনা। হ্যাঁ, যেখানে 108 জনের মৃত্যুর খবর জানিয়েছে ইরান। এই দাবিগুলো আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত এই ঘটনাকে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যায়িত করেছেন। আর চীনের মতো দেশগুলো বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে একে রেড লাইন বা সীমারেখা অতিক্রম করার সাথে তুলনা করেছে। এবং ইরান কিন্তু এই রেড লাইন অতিক্রমের জবাব দিতে একেবারেই দেরি করেনি। না, একটুও না। আইআরজিসি একটা বিবৃতিতে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণের প্রতিশ্রুতি দিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে মিসাইল ছুড়েছে। রিপোর্ট অনুযায়ী তেল আবিবে সরাসরি মিসাইল হামলায় 1 জনের মৃত্যু এবং 121 জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আর শুধু ইসরায়েল নয়, এই পাল্টা হামলার পরিধি কিন্তু পুরো অঞ্চলে ছড়িয়ে গেছে। দুবাই, কাতারের আল উদিদ বিমান ঘাঁটি, বাহরাইন এবং কুয়েতের মতো মার্কিন মিত্র দেশগুলোতে থাকা সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালিয়েছে ইরান। এই পাল্টা আক্রমণগুলোর ধরন প্রমাণ করে যে সংঘাতটি আর কেবল দুটো দেশ বা নির্দিষ্ট কোনো টার্গেটের মধ্যে সীমাবদ্ধ নেই। একদমই তাই। কাতার বা বাহরাইনের মতো জায়গায় আক্রমণ করার অর্থ হল ইরান পুরো মধ্যপ্রাচ্যের মার্কিন নিরাপত্তা বলয়কে চ্যালেঞ্জ করছে। এটি একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার একদম প্রাথমিক লক্ষণ। আর তাত্ত্বিকই ভূরাজনৈতিক হিসাবের বাইরে সাধারণ মানুষের বাস্তব জীবনে এর প্রভাবগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে আকাশপথের দিকে তাকালে। হ্যাঁ, ফ্লাইট বাতিলের বিষয়টা। রাইট। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী বিশ্বের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক হাব দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে টার্মিনালে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং 4 জন কর্মী আহত হয়েছেন। এর ফলে ওই অঞ্চলের আকাশপথ তো পুরোপুরি বন্ধ হয়ে যায়। অসংখ্য আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা পথ পরিবর্তন করতে বাধ্য হয়। মধ্যপ্রাচ্যের আকাশপথ হল এশিয়া এবং ইউরোপের মধ্যে যোগাযোগের মূল ধমনী, আর সেই ধমনী এখন কার্যত অচল। ভৌত অবকাঠামো এবং আকাশপথের এই অচলাবস্থার পাশাপাশি আধুনিক যুদ্ধের আরেকটি বড় রণক্ষেত্রের দিকে নজর দেওয়া প্রয়োজন, আর তা হল সাইবার স্পেস। ফিজিক্যাল ওয়ারফেয়ার এবং সাইবার ওয়ারফেয়ার এখন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। আর ঠিক এই জায়গাটিতেই ক্লাউডফ্লেয়ারের ওই ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সোর্সটি আলোচনার কেন্দ্রে চলে আসে। হ্যাঁ, সোর্সটি বলছে কেউ যদি দ্য টাইমস অফ ইসরায়েল ওয়েবসাইটে প্রবেশ করতে যায় তবে একটি এরর পেজ দেখাচ্ছে। লেখা আছে, সরি, ইউ হ্যাভ বিন ব্লকড। সেখানে একটা আইপি অ্যাড্রেস 74.125.209.134 উল্লেখ করে বলা হচ্ছে ভিপিএন বন্ধ করে আবার চেষ্টা করতে। ব্যাপারটা একটু সহজ করে বলা যাক। ধরুন কোনো একটা দোকানে হঠাৎ করে লাখ লাখ নকল কাস্টমার এসে ভিড় জমালো, যাতে আসল কাস্টমাররা ঢুকতেই না পারে। ঠিক। ডিনায়াল অফ সার্ভিস বা ডিডস অ্যাটাক ঠিক সেরকমই একটা বিষয়। আর ক্লাউডফ্লেয়ারের ওই আইপি ব্লক করার মানে হল ইসরায়েল মূলত বাইরের দুনিয়ার জন্য তাদের ডিজিটাল দরজা সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে, যাতে এই বিপুল পরিমাণ নকল ট্রাফিক তাদের সার্ভারকে ক্র্যাশ করাতে না পারে। এই ডিজিটাল তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করাও কিন্তু এই যুদ্ধের একটা বড় অংশ। একদম। ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা সহ অন্যান্য রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোতেও বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে, যার ফলে সেখানে ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়। একদিকে ফিজিক্যাল আক্রমণ চলছে, অন্যদিকে সাইবার জগতের এই ব্লকিং এবং হ্যাকিং প্রমাণ করে যে প্রতিপক্ষকে তথ্যগতভাবে অন্ধ করে দেওয়ার জন্য দুপক্ষই মরিয়া। তা তো বটেই। তাহলে এই সব কিছুর অর্থ আসলে কি? একদিকে ধ্বংসপ্রাপ্ত নেতৃত্ব, অন্যদিকে আকাশ ও সাইবার জগতের এই অস্থিরতা। এসব কিছু মিলিয়ে ইরানের অভ্যন্তরীণ রাজনীতির পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে? পরিস্থিতি একটা চরম সাংবিধানিক এবং কাঠামোগত সংকটের দিকে মোড় নিয়েছে। কিভাবে? দেখুন, ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যু হলে ৮৮ জন আলেমকে নিয়ে গঠিত অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদের দায়িত্ব হল দ্রুততম সময়ের মধ্যে নতুন নেতা নির্বাচন করা। এটাই তো তাদের সাংবিধানিক প্রক্রিয়া, তাই না? হ্যাঁ, কিন্তু বাস্তবে দুটি বড় বাধা তৈরি হয়েছে। প্রথমত, বর্তমানে দেশটিতে ৪০ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। দ্বিতীয়ত, আকাশে যখন ক্রমাগত যুদ্ধবিমান আর মিসাইল উড়ছে, তখন এই ৮৮ জন নেতার পক্ষে এক জায়গায় একত্রিত হয়ে বৈঠক করা নিরাপত্তার দিক থেকে প্রায় অসম্ভব।
এই সাংবিধানিক শূন্যতার সুদূর প্রসারী প্রভাব রয়েছে। ইরান ইন্টারন্যাশনালের একটি এক্সক্লুসিভ রিপোর্ট এই জায়গায় একটি ভিন্ন বাস্তবতার ইঙ্গিত দেয়। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তাহলে দেখব যে আইআরজিসি এখন সংবিধানের নিয়মকানুনের বাইরে গিয়ে দ্রুত নতুন নেতা নির্বাচনের জন্য প্রবল চাপ দিচ্ছে। মানে তারা এই ৮৮ জন আলেমের একত্রিত হওয়ার জন্য অপেক্ষা করতে রাজি নয়? একদমই নয়। আইআরজিসির এই তাড়াহুড়োর পেছনে মূল কারণ হল অস্তিত্ব রক্ষার ভয়। আচ্ছা। ভোর হলেই দেশের সাধারণ মানুষ যদি বুঝতে পারে যে শীর্ষ নেতৃত্ব আর নেই, তবে তারা রাস্তায় নেমে বড় ধরনের বিক্ষোভ শুরু করতে পারে বলে আইআরজিসি মারাত্মকভাবে আতঙ্কিত। কারণ গত মাসেও তো ইরানে বিশাল বিক্ষোভ হয়েছে, যা কঠোর হাতে দমন করা হয়েছিল। ঠিক। এছাড়া সামরিক বাহিনীর চেন অফ কমান্ড বা আদেশের শৃঙ্খলা ভেঙে পড়েছে। অনেক কমান্ডার পুনরায় আক্রমণের ভয়ে নিজেদের ঘাঁটিতে যোগ দিচ্ছেন না। বাপরে, এই চরম বিশৃঙ্খলা সুযোগে যাতে সাধারণ মানুষ ক্ষমতা দখল করতে না পারে, সেজন্যই কি রাতের আধারে একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে? ঠিক তাই। দেশের ভেতরের এই অস্থিতিশীল পরিস্থিতির দিকে ইঙ্গিত করেই নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দ্য ওয়াশিংটন পোস্টে একটি উপসম্পাদকীয় লিখেছেন। তিনি কি বলেছেন সেখানে? তিনি এই আক্রমণকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি ইরানের জনগণের দীর্ঘ সংগ্রামের এক নতুন মোড়। তিনি একে ইরানের মুক্তির চূড়ান্ত সুযোগ বলে উল্লেখ করেছেন এবং দেশবাসীকে প্রস্তুত থাকতে বলেছেন। মানে তার মতে চূড়ান্ত বিজয় সাধারণ ইরানিদের হাত ধরেই আসবে। হ্যাঁ, তবে ইরানের অভ্যন্তরীণ এই টানাপোড়েনের সমান্তরালে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই সামরিক অভিযানের প্রভাব এক অভূতপূর্ব বিভাজনের সৃষ্টি করেছে। আর এই বিভাজন কিন্তু শুধু ডেমোক্র্যাট বনাম রিপাবলিকান নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ক্ষমতার ভারসাম্য নিয়ে একটি গভীর প্রশ্ন তুলে ধরেছে। যুক্তরাষ্ট্রের এই রাজনৈতিক মেরুকরণের বিষয়টি অত্যন্ত নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। সোর্সের তথ্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প, যিনি এই অভিযানের নির্দেশ দিয়েছেন, তিনি একে পুরোপুরি সমর্থন করেছেন। তিনি তো ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় খামেনিকে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি হিসেবে আখ্যা দিয়েছেন। একদম। তিনি ইরানের জনগণকে নিজেদের দেশ ফিরে পাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি আইআরজিসি এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীকে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করলে সাধারণ ক্ষমার বা অ্যামনেস্টির প্রস্তাব দিয়েছেন। অন্যথায় মৃত্যুর হুমকি দিয়েছেন। হ্যাঁ। কিন্তু বিরোধী দল ডেমোক্র্যাটদের প্রতিক্রিয়া এর সম্পূর্ণ বিপরীত। সাবেক ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস এই অভিযানকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেছেন, এটি একটি অপ্রয়োজনীয় এবং বিপজ্জনক জুয়া। তিনি অভিযোগ করেছেন যে ট্রাম্প এমন একটি যুদ্ধে যুক্তরাষ্ট্রকে টেনে নিয়ে যাচ্ছেন যা আমেরিকানরা চায় না। একইভাবে বার্নি স্যান্ডার্স, আলেকজান্ড্রিয়া ওকাশিও কোর্টেজ এবং হাকিম জেফ্রিসের মতো নেতারা এই আক্রমণকে অসাংবিধানিক এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের অবৈধ যুদ্ধ বা রেজিম চেঞ্জ ওয়ার বলে আখ্যা দিয়েছেন। ডেমোক্র্যাটদের এই বিরোধিতার মূল ভিত্তি হল যুক্তরাষ্ট্রের সংবিধান। তাদের অভিযোগ, সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা শুধু কংগ্রেসের। কিন্তু ট্রাম্প কংগ্রেসের কোনো অনুমোদন ছাড়াই এই বিশাল হামলা চালিয়েছেন। আর ঠিক এখানেই বিষয়টি সত্যিই খুব কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। শুধু ডেমোক্র্যাটরাই নয়, অনেক কট্টর রিপাবলিকানও এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। হ্যাঁ, যেমন র্যান্ড পল, টমাস ম্যাসি এবং মার্জরি টেইলর গ্রিনের মতো রিপাবলিকান নেতারা কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতার কথা মনে করিয়ে দিয়েছেন। এটি কিন্তু একটি চমকপ্রদ মোড়। মার্জরি টেইলর গ্রিন বা র্যান্ড পলের মতো নেতারা তো সাধারণত ট্রাম্পের সমর্থক হিসেবেই পরিচিত। ঠিক, কিন্তু তারা বলছেন ট্রাম্পের এই পদক্ষেপ আমেরিকা ফার্স্ট নীতির পরিপন্থী। গ্রিন স্পষ্টই বলেছেন যে আমেরিকার সাধারণ মানুষ যখন অর্থনৈতিক সংকটে ভুগছে, তখন মধ্যপ্রাচ্যের আরেকটি অন্তহীন যুদ্ধে জড়ানো কোনোভাবেই দেশের স্বার্থ রক্ষা করে না। অর্থাৎ ওয়ার পাওয়ার্স অ্যাক্ট বা যুদ্ধ ঘোষণার ক্ষমতা নিয়ে ডানপন্থী এবং বামপন্থীদের একাংশ এক বিন্দুতে এসে মিলেছে। তবে রাজনৈতিক এই বিতর্কের আরেকটা দিকও রয়েছে। হ্যাঁ, জন ফেটারম্যানের মতো কিছু ডেমোক্র্যাট নেতা আবার এই আক্রমণকে সাধুবাদ জানিয়েছেন। একইভাবে মিচ ম্যাককনেলের মতো শীর্ষ রিপাবলিকান নেতারাও ট্রাম্পের পদক্ষেপকে পুরোপুরি সমর্থন করে বলেছেন, ইরানের এই শাসক গোষ্ঠী কোনো সহানুভূতির যোগ্য নয়। এই পুরো বিষয়টি প্রথাগত দলীয় রাজনীতির বিভেদের রেখা যেন মুছে দিয়েছে। ক্যাপিটাল হিলে এখন আগামী দিনে কে কার মিত্র আর কে কার বিরোধী তা নির্ভর করছে এই একটি সামরিক অভিযানের সাংবিধানিক ব্যাখ্যার উপর।
যুক্তরাষ্ট্রের ভেতরের এই রাজনৈতিক ঝড়ের রেশ কিন্তু বিশ্ব দরবারেও আছড়ে পড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনাকে নানাভাবে বিশ্লেষণ করছে। যেমন যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি একটি যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারা এই হামলায় কোনোভাবেই জড়িত ছিল না। তারা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মানবাধিকার লঙ্ঘনের কড়া সমালোচনা করলেও এই মুহূর্তে কূটনীতির পথে হাঁটার এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। ইউরোপীয় দেশগুলো মূলত ভয় কাচ্ছে যে এই সংঘাত একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিলে তাদের নিজেদের নিরাপত্তা এবং অর্থনীতি হুমকির মুখে পড়বে। অন্যদিকে চীন এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার বেসামরিক মানুষের মৃত্যু এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। ওমান, যারা সাধারণত এই অঞ্চলে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে, তারাও এই হামলায় গভীর হতাশা ব্যক্ত করেছে। তবে আন্তর্জাতিক এই প্রতিক্রিয়ার মধ্যে সম্পূর্ণ ভিন্ন একটি অবস্থান নিয়েছে ইউক্রেন। হ্যাঁ, তারা ইরানের এই পরিণতিকে রাশিয়ার সাথে তাদের সামরিক আতাতের এবং ইউক্রেনে ইরানি ড্রোন হামলার কর্মফল হিসেবে দেখছে। বৈশ্বিক কূটনীতির মঞ্চে এই একটি দেশের এক রকম প্রতিক্রিয়া প্রমাণ করে যে এই ঘটনার প্রভাব আসলেই বহুমুখী। হাজার হাজার মাইল দূরের এই ভূরাজনৈতিক সংঘাত দৈনন্দিন জীবনে কী প্রভাব ফেলতে পারে, যারা শুনছেন তাদের জন্য সেটি একটি বড় বিবেচনার বিষয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আজকের এই গভীরভাবে সংযুক্ত বা গ্লোবালাইজড পৃথিবীতে কোনো যুদ্ধই আর নির্দিষ্ট সীমানায় আটকে থাকে না। একদম। প্রথমত, মধ্যপ্রাচ্যে এই মাত্রার একটি সংঘাত বিশ্বব্যাপী তেলের বাজারকে মারাত্মক অস্থিতিশীল করে তুলতে বাধ্য, যার সরাসরি প্রভাব পড়বে সবার যাতায়াত খরচ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ওপর। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বিমান চলাচলে যে বিঘ্ন ঘটছে এবং দুবাইয়ের মতো হাব যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা গ্লোবাল সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থাকে দারুণভাবে বাধাগ্রস্ত করবে। এর সাথে যুক্ত হচ্ছে সাইবার স্পেসের নতুন রণাঙ্গন। রাষ্ট্রীয় বার্তা সংস্থায় হ্যাকিং থেকে শুরু করে ক্লাউডফ্লেয়ারের আইপি ব্লকিং পর্যন্ত যা কিছু দেখা যাচ্ছে, তা ভবিষ্যতে যে কোনো দেশের ডিজিটাল নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। ইন্টারনেট এখন আর শুধু তথ্য আদান-প্রদানের মাধ্যম নয়, এটি যুদ্ধের একটি সক্রিয় হাতিয়ার। সর্বোপরি বিশ্বব্যাপী মিত্রতা এবং শত্রুতার যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, তা আগামী দশকের বৈশ্বিক কূটনীতিকে পুরোপুরি বদলে দিতে পারে। আমরা যদি পুরো আলোচনাটির একটি সারসংক্ষেপ টানি, বিশাল সামরিক অভিযান, ইরানের অভ্যন্তরীণ নেতৃত্বের সংকট, সাইবার স্পেসের যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের বিভক্ত রাজনীতির মতো বিষয়গুলো উঠে এসেছে। তবে পুরো আলোচনাটিকে যদি একটি নির্দিষ্ট বিন্দুতে আনা যায়, তবে সোর্সের তথ্যের উপর ভিত্তি করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন ভাবনার জায়গা তৈরি হয়। সেটা কি? ওই যে অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের ৮৮ জন আলেমের বৈঠক করতে না পারা এবং আইআরজিসির তড়িঘড়ি করে সংবিধানের বাইরে গিয়ে নেতা নির্বাচনের চেষ্টার বিষয়টা, এটা কিন্তু গভীরভাবে পর্যালোচনার দাবি রাখে। এই তাড়াহুড়ো এবং ক্ষমতার চর্চা কি তাহলে ইরানের মূল কাঠামোর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? ঠিক এই জায়গাতেই প্রশ্নটি উঠে আসে। আইআরজিসি মূলত তৈরি হয়েছিল ইসলামিক বিপ্লবকে রক্ষা করার জন্য, কিন্তু এখন যদি তারা নিজেরাই সাংবিধানিক নিয়ম ভেঙে গোপনে নেতা নির্বাচনের চেষ্টা করে, তবে ইরান কি তার দীর্ঘদিনের তাত্ত্বিক প্রজাতন্ত্র বা থিওলজিক্যাল রিপাবলিক রূপটি হারাতে বসেছে? মানে বিষয়টা এমন হতে পারে যে হ্যাঁ, যদি আলেমদের সরিয়ে সামরিক বাহিনী শেষ পর্যন্ত দেশের সর্বা হয়ে ওঠে এবং নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য পুরোপুরি ক্ষমতা দখল করে, তবে ইরান হয়তো অচিরেই একটি সামরিক একনায়কতন্ত্র বা মিলিটারি ডিকটেটরশিপে পরিণত হতে যাচ্ছে। আর যদি তাই হয়, তবে মধ্যপ্রাচ্যের এই আদর্শিক মানচিত্র কি চিরতরে বদলে যাবে না? এই প্রশ্নটি সামরিক অভিযানের তাৎক্ষণিক ফলাফলের চেয়েও অনেক বেশি গভীর। একটি মাত্র দিন কয়েকটি নিখুঁত মিসাইল আঘাত এবং তার ফলে একটি দেশের দশকের পর দশক ধরে গড়ে ওঠা শাসনতান্ত্রিক কাঠামো কিভাবে চিরতরে বদলে যাওয়ার মুখে এসে দাঁড়াতে পারে, আজকের এই বিশ্লেষণ তারই প্রমাণ। একদম। এই ঐতিহাসিক ঘটনার প্রতিটি স্তর, সামরিক কৌশল থেকে শুরু করে সাইবার যুদ্ধ, সাংবিধানিক সংকট এবং পরাশক্তিগুলোর অভ্যন্তরীণ বিভাজন, আগামী পৃথিবীর জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করছে। এই ঐতিহাসিক ঘটনার আরও গভীরে যাওয়ার জন্য এবং এই নতুন ভূরাজনৈতিক মানচিত্রটি কিভাবে তৈরি হচ্ছে তা নিয়ে নিজেদের মতো করে ভাবার জন্য একটি চিন্তার খোরাক এখানেই রেখে দেওয়া হলো। আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো বিশ্লেষণে আবার কথা হবে।
চারপাশের পৃথিবী সম্পর্কে সবসময় কৌতূহলী থাকুন এবং জানার এই ধারা অব্যাহত থাকুক।